এই সিনেমাটি বিখ্যাত রাইটার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস গল্পটিকে অ্যাডাপ্টেশন এবং ডিকনস্ট্রাকশন করা হয়েছে। এই সিনেমাটিতে মেন ক্যারেক্টারটির জেন্ডারটিকেও বদলে দেওয়া হয়েছে। যেমন দেবদাস হয়ে উঠেছে দেবী। সেই প্রেম, সেই বিরহ, সেই যন্ত্রণার মধ্যে দিয়েই সম্পূর্ণ সিনেমাটিকে পরিচালিত করা হয়েছে। দেবী একজন প্রফুল্ল মহিলা। প্রেমে প্রত্যাখ্যানের পর সে ডুবে যায় নেশার জগতে। তো বন্ধুরা, আমার চ্যানেল ফিল্মসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ডলি। আজকে দেবী সিনেমাটিকে এক্সপ্লেন করব তোমাদের সঙ্গে। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তোমরা যদি কাল রাত্রি বা নিখোঁজ 2 এর এক্সপ্লেনেশন ভিডিও চাও তবে অবশ্যই আই বাটনটি চেক করে নিতে পারো। সিনেমা শুরুতেই আমরা দেখতে পাই 12-13 বছরের দেবীকে জলের মধ্যে ডুবে যাওয়া থেকে বাঁচালো তারই ছোটবেলার বন্ধু প্রতীক। কিন্তু জ্ঞান ফেরার পরই উল্টে প্রতীককে ইট দিয়ে আঘাত করলো দেবী। বাড়িতে ফিরেও প্রতীক বকা খেলো দেবীর মায়ের কাছ থেকে। দেবীর মা প্রতীকের বাবা মাকে যার পর নাই অপমান করলো। ওরা নাকি প্রতীককে ভালো শিক্ষা দিতে পারেনি। অপমানিত হওয়ায় প্রতীকের মাও প্রতীককে বকলো এবং মারলো। আর দেবী সেটা দেখে হাসছিল। দেবী বরাবরই এরকম ড্রেস পরেন, একরোখা বখাটে, ভয়ভীতি নেই বললেই চলে। এরপর দেবী কলেজ শেষ করে বিদেশে চলে যায়। দেবী আজ 10 বছর পর বিদেশ থেকে ফিরছে আর বোন দিয়ার বিয়েতে। প্রতীক আর দেবীর মধ্যে সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বেই থেমে থাকেনি, তারা একে অপরকে ভালোবেসেছিল প্রচন্ড। হঠাৎ প্রতীককে ছেড়ে বিদেশে চলে যাওয়াটা মেনে নিতে পারেনি প্রতীক। তাই দেবী ফেরার পরও অভিমানে প্রতীক তার সঙ্গে দেখা করতেও যায়নি। ওর মা অনেক বুঝিয়ে তাকে দেবীর কাছে পাঠালো। দেবীর ঘরে গিয়ে প্রতীক দেখলো দেবী বিদেশে গিয়ে আরো ডেসপারেট হয়ে গিয়েছে। একটু দূরত্ব বজায় রেখে কথা বলছিল প্রতীক। দেবী প্রতীককে সিগারেট অফার করলে প্রতীক বলল, আমি ছেড়ে দিয়েছি। দেবী এখন প্রচন্ড নেশায় আসক্ত, এমন কিছু নেই যার নেশাও করে না। দেবী জিজ্ঞেস করলো, কেমন আছিস? আর সত্যি এসব ছেড়ে দিয়েছিস? কি খবর তোর? প্রতীক বলল, ওই চলে যাচ্ছে। আর খবর জানতে হলো তো সময়ের দরকার, তাই না? ওর কাছে তো সেই সময় নেই। প্রতীকের মা ডাকতে এলে সিগারেট নিভিয়ে তাড়াতাড়ি নিচে গেল দেবী। প্রতীকের মা বলল, এসেছিস যখন তখন এবারে তুইও বিয়েটা করেই যা। দেবী হাসতে হাসতে বলল, তোমার ছেলে রাজি আছে? বললে আমি এখনই বিয়ে করে নেব। এরপর বলল, আমি মজা করছিলাম। আসলে দেবী মজা করেনি, ও সত্যি প্রতীককে এখনো ভালোবাসে। কিন্তু প্রতীক যেন কেমন হয়ে গেছে, দেবীকে এড়িয়ে চলছে। দেবীর বোনের বিয়ে, তাই অনেক গেস্ট এসেছে। তাদের মধ্যে মিস্টার চৌধুরী আর শাওনের সাথে প্রতীকের আলাপ করিয়ে দিল দেবীর মা। এরা দেবীর বাবার পুরনো বিজনেস পার্টনার। সম্পূর্ণ বিজনেসটাই এরাই দেখাশোনা করে। দেবী সেই সময় বাইরে যাচ্ছিল, তাকেও পরিচয় করানোর জন্য ডাকলো ওর মা। সেখানে প্রতীক দেবীর কাছ থেকে শুনলো যে ওর কাজের জন্য ওকে প্রচন্ড ট্রাভেল করতে হয়, তাই এক জায়গায় সেটেল করা ওর পক্ষে সম্ভব নয়। এবার দেবীর বাবা প্রতীককে দেবীর সাথেই যেতে বলল। সন্ধ্যায় প্রতীক এই কলকাতা শহরটাকে চেনানোর জন্য দেবীকে নিয়ে বেরোলো, তাও সেটা দেবীর জেদাজেদির কারণে। এখন পর থেকেই ড্রিঙ্ক আর স্মোক করে দেবী ঠিকঠাক চলতেও পারছিল না। জোর করে দেবী হাওড়া ব্রিজের উপর গাড়ি দাঁড় করিয়ে গঙ্গার হাওয়া খাবার জন্য দাঁড়িয়ে থাকলো। প্রতীক রেগে গিয়ে বলল, এগুলো করে কি পাস তুই? তুই তো জানিস এখানে গাড়ি দাঁড় করালে পুলিশ এসে ধরবে আর 5টা কথা শোনাবে। দেবী বলল, তুই কেমন বুড়ো হয়ে গেছিস রে? প্রতীক ওকে জোর করে বাড়ি নিয়ে এলো। সোজা গেল দেবী ওর বোন দিয়ার কাছে। দিয়া বলল, কাল আমরা লাঞ্চ প্ল্যান করেছি, প্রতীককেও বলে দিয়েছি। তখন দেবীর মা এসে হঠাৎ তাকে বলল, তুই কবে ফিরে যাচ্ছিস? দেবী বলল, এখনো 10-15 দিন আছি। পরদিন সকালে দেবীর বাবা বলল, তোমার টাকা লাগলে জানিও, তোমার চ্যানেলের জন্য। আসলে দেবীর একটা ইউটিউব চ্যানেল রয়েছে। দেবীর বাবা বলল, তোমার মা বলেছে শাওনকেও তোমাদের সাথে সেখানে নিয়ে যাও। যথারীতি ওরা সবাই গেল একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে। সেখানে দেয়ার উডবি হাজবেন্ডও ছিল। খেতে গিয়ে দেবী দেখলো শাওন আর প্রতীকের মধ্যে কিছু একটা চলছে। রেগে গিয়ে দেবী বলল, এটা কবে থেকে শুরু হলো? প্রতীক বলল, আমার ব্যাপারে তুই না নাক গলানো বন্ধ কর। বিদেশে যাওয়ার আগে প্রতীক আর দেবীর সম্পর্কটা শারীরিক পর্যন্ত পৌঁছে গিয়েছিল। প্রতীক খুব ভালোবাসতো দেবীকে, কিন্তু হঠাৎ বলা নেই কওয়া নেই বিদেশে চলে যাবে ঠিক করলো এবং তারপর থেকে প্রতীকের সাথে এই দীর্ঘ 10 বছর কোনো রকম যোগাযোগও রাখেনি। আর এখন এসে দেবীর এই খামখেয়ালিপনা প্রতীকের একদম ভালো লাগছিল না।
খুব ধুমধাম করে দিয়ার গায়ে হলুদ পর্ব শেষ হয়ে বিয়ের পিঁড়িতে বসলো দিয়া। আর সর্বক্ষণ শাওন আর প্রতীক একসঙ্গেই রয়েছে এই সময়টা। হঠাৎ সেখানে এসে দেবী প্রতীককে দুটো ড্রিঙ্কস আনতে ভিতরে পাঠালো। দিয়ে শাওনকে জিজ্ঞেস করলো, কোথায় সেটেল করার ইচ্ছা আছে তোমার? শাওন বলল, ব্যাংকক। দেবী বলল, বাহ, খুব ভালো জায়গা, আমি থেকে এসেছি। খুব সম্ভবত আবার কাজের সূত্রে একবার যেতে হবে, তবে সেটা ব্যাংকক নয়, পাটায়া। এবার প্রতীক এলে দেবী চলে গেল আর একটা চেয়ারে বসে প্রচন্ড ড্রিঙ্ক করতে শুরু করলো। সেখানে এলো ওর বাবা। দেবীকে বলল, আমি ভাবি আমার দুটো মেয়ে, তোরা দুটো বোন, অথচ কত আলাদা। দেবী বলল, তুমিই তো বলতে বাবা, সবাই একরকম হয় না, আর সবাই সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেও যায়। দেবীর বাবা বলল, সব সম্পর্কের মধ্যে এই রাগ, দুঃখ, অভিমান সব রয়েছে, আর প্রতিনিয়ত এদের মধ্যে একটা টানাপোড়েনের খেলা চলছে। সেই খেলায় কখনো হারবি, কখনো জিতবি, আবার কখনো কখনো সেই খেলায় হেরে গিয়েও জিতে যাবি। আরো একটা কথা, কখনো কখনো আমরা যা চাই তা চেয়ে নিতেও ক্ষতি নেই। আর দেবী সেটাই পারছে না। প্রতীকের কাছ থেকে সেই ভালোবাসাটা আর চেয়ে নিতে পারছে না। ও চাইছে প্রতীক নিজে বুঝুক ওকে। দেবী একা একা ছাতে বসে ড্রাগস নিচ্ছিল। প্রতীক সেখানে এসে বলল, দেবী প্লিজ, এটা নিস না, এর জন্য আমি কত জনকে শেষ হয়ে যেতে দেখেছি। দেবী বলল, তুই এখনো আমাকে নিয়ে ভাবিস? প্রতীক বলল, সেটাই তো সমস্যা, আমি এখনো তোর কথা ভাবি। দেবী বলল, তোর নতুন প্রেমিকা কেমন? প্রতীক বলল, ঠিক আছে। হঠাৎ দেবী প্রতীকের কাছে আসার চেষ্টা করলে প্রতীক বলল, দেবী, আর আমি এটা করতে পারবো না। তুই 10 দিন থাকবি, তারপর চলে যাবি। লাস্ট বার কত কষ্ট পেয়েছিলাম জানিস? দেবী বলল, তুই একা কষ্ট পেয়েছিস আর আমি পাইনি, কিন্তু আমাকে আমার স্বপ্ন পূরণ করতে যেতেই হতো। তাও তোর কাছে সরি বলছি। প্রতীক বলল, ওই একটা সরিতে সব ঠিক হয়ে যায় না দেবী। দেবী আবার রেগে গিয়ে বলল, কে আমাকে ক্ষমা করলো বা করলো না তাতে আমার কিচ্ছু আসে যায় না। তাও তো আমি সরি বললাম। আর তুই কি করেছিলিস? সেদিন আমাকে সিঅপ পর্যন্ত করতে যাসনি, পালিয়েছিলি, এখনো পালিয়ে যায় এখান থেকে। রেগে চলে গেল প্রতীক। দেবীর মনে পড়ল সেদিনের কথা। সেদিন প্রতীককে দেখার জন্য দেবী কত ছটফট করছিল, কিন্তু প্রতীক আসেনি। আর ওদিকে প্রতীক রাগে, দুঃখে, কষ্টে দেবীর সাথে দেখা করতে যায়নি। এবার দেবী আবার চলে গেল পাটায়া, ডুবে গেল নেশার জগতে। কোনো কিছুই তার ভালো লাগতো না। সেই সময় দিয়া ফোন করে জানালো যে সে প্রেগনেন্ট আর প্রতীক বিয়ে করছে। এটা শোনার পর থেকেই নিজের উপর টর্চার শুরু করলো দেবী। সারাদিন পথে ঘাটে পাগলের মতো ঘুরে বেড়ায়, নাওয়া নেই, খাওয়া নেই, কারোর সাথে যোগাযোগ নেই। এভাবে দিনের পর দিন কেটে গেল। একদিন দেবী ড্রাগসের জন্য পুলিশের কাছে ধরা পড়লো। পুলিশ অ্যারেস্ট করলো তাকে। অন্যদিকে প্রতীক শাওনকে বিয়ে করে এখন ব্যাংককেই সেটেল। হঠাৎ রাত্রে দিয়া ফোন করে প্রতীককে জানালো যে দেবীকে অ্যারেস্ট করেছে পুলিশ। প্রতীক গিয়ে দেবীকে ছাড়িয়ে নিজের বাড়িতে নিয়ে এলো। সেই রাতটা সেখানে থাকতে দিল। সাজানো গোছানো সংসার হয়েছে প্রতীকের, খুব সুখী ওরা। ওদের দুজনকে দেখে দেবী তো অবাক। প্রতীক বিছানা করে দিতে এলে দেবী আবার তাকে জিজ্ঞেস করলো, কেমন আছিস? জড়িয়ে ধরে বলল, তুই ওকে ভালোবাসিস? দেবীকে ছাড়িয়ে নিয়ে প্রতীক চলে গেল। ওদিকে শাওন বলল, ওকে এখানে কেন নিয়ে এলে? প্রতীক বলল, আজকে রাতটা থাক, কাল সকালেই চলে যাবে। সকালে ব্রেকফাস্ট টেবিলে শাওনকে হাঁ করে দেখতে লাগলো দেবী। বলল, ভালোই আছিস দেখছি, দিয়া তো প্রেগনেন্ট, তোরা কিছু ভাবছিস না? প্রতীক বলল, আমি আমার জীবনে কি করছি কি করছি না ওটা নিয়ে তোর মাথা না ঘামালেও চলবে, ভদ্রলোকের মতো চুপচাপ খা। দেবী খেয়ে নিয়ে বেরিয়ে গেল। দেবী যাওয়ার সময় প্রতীক বলল, একবার কাকুর সাথে দেখা করে আয়, এখনো সময় আছে, নিজেকে ঠিক কর, কলকাতা ফিরে যা। কিছু না বলে দেবী চুপচাপ চলে গেল। নাদিয়া দেবীকে ড্রাগস সাপ্লাই করে আর তার সাথে থাকে চার্লি। ওদিকে দেবীর হোটেলের মালিক মাইক দেবীকে 2 মাসের মধ্যে হোটেল ছাড়তে বলল, কেননা ও কেমন জাঙ্কি টাইপ হয়ে গেছে। মাইক তাকে এই ঘোষ স্টোরি থেকে বেরিয়ে আসতেও বলল আর নিজের বিজনেসে মন দিতে বলল। 3 মাস ধরে দেবী কিচ্ছু করেনি। দেবী রেগে গিয়ে বলল, আমি আমার জব নিয়ে কারোর সাথে কথা বলতে পারবো না। 2 সপ্তাহ সময় দিয়ে মাইক সেখান থেকে চলে গেল। ওদিকে নাদিয়া চার্লিকে বলল, আমার কাজটা শুধুমাত্র একটা জব নয়, একটা পাবলিক সার্ভিসও। এটা লোনলি লাইফের জন্য একটা ম্যাজিক। নাদিয়া চার্লিকে বলল, আমার তোমাকে খুব দরকার। একজন ইন্ডিয়ান মেয়ে, সি ইজ ইয়াং অ্যান্ড রিচ,
চার্লি বলল, তো কি হয়েছে, তোমার কি আমাকে দেখে ইন্ডিয়ান মনে হচ্ছে? তখন নাদিয়া বলল, ওরা 2000 ভাট দেবে বলেছে। চার্লি ফিরে এসে বলল, 2000 ভাট পেলে আমি সব করতে পারি, টাকা ছাড়া আমি কোনো কাজ করি না। নাদিয়া দেবীকে ফোন করে বলল, আমি একটি ছেলেকে তোমার কাছে পাঠাচ্ছি, তুমি একজন ইন্ডিয়ান ছেলের খোঁজ করছিলে না? এবার চার্লি গেল দেবীর রুমে। দেবী বলল, ওই আমার ড্রাগস। নাদিয়া বলল, তুমি আমার কাছে ড্রাগস নিয়ে আসবে? চার্লি বলল, আমি সেই ছেলে নই। দেবী বলল, তাহলে আমার রুমে কি করছো, চলে যাও এখান থেকে। হঠাৎ চার্লি বাংলায় বলল, ঠিক আছে চলে যাচ্ছি। দেবী শুনে বলল, তুমি বাঙালি? চার্লি বলল, হ্যাঁ বাঙালি, আমি নাদিয়ার বন্ধু। চার্লি বলল, তুমি কি জানো মিউজিক সব প্রশ্নের অ্যান্সার দেয়? তুমি জাজ পছন্দ করো? তারপর একটা গান লাগিয়ে দিয়ে চার্লি ডান্স করতে শুরু করলো, আর দেবীরও সেটা খুবই ভালো লাগলো। চার্লি বলল, এই সব কিছুর মাঝেও একটা মানুষ লুকিয়ে আছে, আর সে নিজেকে শক্ত করার চেষ্টা করছে, নিজের নরম মনটাকে, কষ্টটাকে লুকিয়ে রাখার জন্য। প্রচন্ড ড্রিঙ্ক করে একদিন চার্লিকে দেবী বলল, কে বলছে আমি কষ্ট পাচ্ছি? থাক ও ওর নেকা মেয়েকে নিয়ে। চার্লি বলল, তুমি প্রতীকের সাথে দেখা করতে চাও? দেবী কাঁদতে কাঁদতে বলল, না চাই না। ও কেন আমায় বুঝলো না? আমি কি স্ট্যাটসে থেকে যেতাম নাকি? আমি তো ফিরে যেতাম। ও জানলো না আমি কতটা ভালোবাসি ওকে। পরদিন সকালে চার্লি দেবীকে বলল, চলো একটু বেরিয়ে আসি। দেবী শুট করলো চার্লির জীবনটা। চার্লির মনও কোনো কিছুতে বেশি দিন টেকেনি। ট্রাভেলিং এর নেশা চার্লি, তাই বাড়ি ছেড়ে পালিয়েছিল। ওদিকে দেবীর বাবার অবস্থা খুব খারাপ। তিনি একবার শেষবারের মতো দেবীর সাথে কথা বলল। দেবী জানেই না তার বাবার এই অবস্থা। দেবীর বাবা বলল, তোর কি কিছু লাগবে? কিছু টাকা ট্রান্সফার করে দেবো তোর অ্যাকাউন্টে। দেবীর এখন খুব টাকার দরকার, তাই ও বলল, হ্যাঁ করে দাও। দেবীর ফোনটা রেখে দেবার পরই ওর বাবা মারা গেল। জিয়া ফোন করে প্রতীককে জানালো খবর। প্রতীকের মন ভীষণ খারাপ হয়ে গেল। কলকাতায় থাকাকালীন বেশিরভাগ সময়টাই প্রতীক দেবীর বাবার সঙ্গে কাটাতো। দুজনের খুব ভালো বন্ধুত্ব ছিল। তারা চেস খেলতো সব সময়। দেবীর বাবা বরাবর চাইতো প্রতীক যেন দেবীকে বিয়ে করে। খুব ভালোবাসতো প্রতীককে। প্রতীক শাওনকে বলল, আমি ভীষণভাবে দেবীকে ভালোবেসেছিলাম, কিন্তু দেবীর উচ্চাকাঙ্ক্ষা বরাবরই বেশি। ও কাউকে কোনোদিন পাত্তা দেয়নি। আমি কতদিন আর অপেক্ষা করতাম। ও সবসময় নিজের চয়েসকেই প্রায়োরিটি দিয়েছে, যেন সমস্ত পৃথিবী ওর কথা মেনে চলে। দেবী আর চার্লি নাদিয়ার ঘরে গিয়ে দেখলো দুজন লোক টাকার জন্য নাদিয়া আর চার্লিকেও মারধর করছে। দেবী বলল, তোমাদের কত টাকা লাগবে, আমি দেব। লোকগুলো বলল, $10,000 1 সপ্তাহের মধ্যে চাই। আমরা আবার আসবো, যদি টাকা না পাই মেরে দিয়ে যাব সবাইকে। এটিএম থেকে টাকা তুলতে গিয়ে চার্লিকে ফোন করে দেবী বলল, একটা প্রবলেম রয়েছে, এখানে শুধুমাত্র 1-2 লাখ টাকাই ওঠানো যাবে। একটু যদি সময় পাওয়া যেত তাহলে খুব ভালো হতো, বাবা আরো টাকা পাঠাবে। চার্লি বলল, ঠিক আছে আমি দেখছি কি করা যায়, ওদের সাথে একবার কথা বলে দেখি যদি আরো কিছু সময় পাওয়া যায়। এবার চার্লি, নাদিয়া আর দেবী একটু বেরোলো আর গেল ওদের কাছে টাকা দিতে। সে সময় চার্লি বলল, এই টাকাটা দিয়েই আমরা এখান থেকে চলে যাব। অনেকদিন তো হলো এখানে থাকলাম, এরপর আমরা জাপানে চলে যাব। দেবীকে বলল, তুমি ভ্লগ বানাবে আর আমি কোথাও না কোথাও চাকরি দেখে নেব। এরপর লোকগুলোকে টাকা দিয়ে ফিরে আসার সময় হঠাৎ করে লোকগুলো চার্লিকে পিছন থেকে গুলি করল। চার্লি সেখানেই পড়ে মারা গেল। বন্দুকের আওয়াজ শুনে দেবী গাড়ি থেকে তড়িঘড়ি নেমে সেখানে যাবার চেষ্টা করলো, কিন্তু নাদিয়া তাকে আটকাল। বাড়ি এসে নাদিয়া দেবীকে বলল, তুমি কলকাতা ফিরে যাও দেবী, নইলে ওরা তোমাকেও মেরে ফেলবে। দেবী কিছুতেই ফিরতে চায় না কলকাতা। এদিকে দেবী বুঝতেও পারছে না যে ওরা চার্লিকে মারলো কেন। গভীর হতাশায় ডুবে গেল দেবী। সেই সাথে দিয়া ফোন করে তাকে খবর দিল যে তার বাবাও মারা গেছে। কাঁদতে কাঁদতে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল দেবী। হঠাৎ সেখানে দুটো লোক এসে তাকে বিরক্ত করলে তাদের মধ্যে একজনকে গুলি করে দেয় দেবী। নাদিয়া দেবীকে নিজের সুরক্ষার জন্য একটি বন্দুক দিয়েছিল। এবার ব্যাংকক পুলিশ ধরতে আসে দেবীকে। ওদিকে খবর পেয়ে প্রতীকও দৌড়ে আসে সেখানে। দেখে দেবী নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে হাসছে। পুলিশ ঘিরে ধরে রয়েছে তাকে। প্রতীককে পুলিশ কিছুতেই দেবীর কাছে যেতে দিল না। এই সময় হঠাৎ সবকিছু শেষ করে দিয়ে দেবী নিজেকে গুলি করল আর রাস্তায় লুটিয়ে পড়ল। আজ দেবী তার ভিতরের সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেল। তো বন্ধুরা, সিনেমাটিকে এখানেই শেষ করা হয়েছে। যদি তোমাদের আমার ভিডিও ভালো